আপনারা জেনে জানলে অবাক হবেন যে আমি ওখানে যাওয়ার পরদিন থেকে আব্দুল কাদের নামে যে কেয়ারটেকার ছিল আমার দেখাশোনার জন্য, ওই আব্দুল কাদের আমাকে আসলে খুবই ভালোবাসতো। তারপরেও ও আমাকে বারবার আমাকে স্যার বলেই ডাকতো, কারণ যেহেতু আমি হাই স্কুলের একজন শিক্ষক এবং একজন পল্লী চিকিৎসক। তো হাই স্কুলের শিক্ষক হিসেবে সে আমার বায়োডাটা জানে, এই কারণে সে আমাকে স্যার করে বলে, অর্থাৎ স্যার সম্বোধন করে। তো সেই কাদের আমাকে বারবার বলে, স্যার আপনাকে এই টিম ডাকবে না, মেরেই ফেলবে, কারণ এই টিম এ যাবৎ যতগুলো লোক ধরেছিল বা যতগুলো লোককে তারা অ্যাটাক করেছিল কাউকে জীবিত রাখেনি, সবাইকে মেরে ফেলেছে। অতএব আমার ধারণা যে আপনাকে এরা ছাড়বে না। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, দ্বিতীয়বারের মতো স্বাধীন বাংলাদেশে আশা করি সবাই অনেক ভালো আছেন। এতদিন অবশ্যই অনেক কষ্টে ছিলেন, আমিও অনেক কষ্টে ছিলাম, অনেক আবেগ নিয়ে অনেক কষ্ট করে চেপে রেখেছিলাম আমার মনের কষ্টটি। তো অনেক দিন আগের এই ফ্যাসিস্ট সরকার, এই স্বৈরাচারী সরকার, এই খুনি সরকার কর্তৃক শুধু শহরে বড় বড় নেতা কর্মীদের উপর নির্যাতন চালায়নি, সে গ্রামের একজন আমার মতো ছোট্ট একটি কর্মী এবং ছোট্ট একটি মানুষকেও নির্যাতন হাত থেকে রেহাই দেয়নি এই ফ্যাসিস্ট সরকার, শেখ হাসিনা সরকার, এবং এই স্বৈরাচারী সরকার, শেখ হাসিনা সরকার। তো সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব আজকের ভিডিওতে। এই জন্য ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখবেন, ভালো লাগলে লাইক দেবেন আর অবশ্যই শেয়ার করবেন বন্ধু বান্ধবদের মধ্যে। আপনাদের কাছে অনুরোধ এবং করজোরে অনুরোধ করছি, অবশ্যই 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 এই ভিডিওটি বন্ধুবান্ধব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে ভাইরাল করে দিবেন। বিশেষ করে আপনাদের যত বন্ধুবান্ধব আছে সেগুলো মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপে আমার এই ভিডিও লিঙ্কটি কপি করে সেখানে তাদেরকে শেয়ার করার জন্য অনুরোধ করবেন, এটা আমার জন্য। অর্থাৎ আজকে এমন একটি ঘটনা আমি আপনাদের মাঝে শেয়ার করব, যে ঘটনাটি শুনলে আপনাদের গা শিউরে উঠবে এবং একটি মর্মান্তিক ঘটনা, একটি নির্যাতিত ঘটনা। এই বাকশাল সরকার কর্তৃক আমার উপর, একটি সাধারণ ছেলের উপর যে নির্যাতনের ইতিহাস, ওই সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করছি আজকের ভিডিওতে। এই ফ্যাসিস্ট সরকার, এই স্বৈরাচারী সরকার, এই খুনি সরকার 2017 সালে 6 সেপ্টেম্বর রোজ বুধবার সকাল 11 ঘটিকার সময় আমি আমার হিরো হোন্ডা বাইক 100cc মোটরসাইকেল নিয়ে রংপুর যাচ্ছি ড্রাইভিং লাইসেন্স করার জন্য লার্নার আনতে। বিআরটিসি, রংপুর বিআরটিসি অফিস থেকে আমাকে মেসেজ দিয়েছিল যে লার্নার নিয়ে আসার জন্য। তো সেই লার্নার নিয়ে আসার জন্য আমি এই তারিখে রংপুর যাচ্ছি, অর্থাৎ 2017 সালে 6 সেপ্টেম্বর রোজ বুধবার সকাল 11 ঘটিকার সময় আমি বাইক যোগে ভেন্ডাবাড়ি দর্শনা রোড দিয়ে রংপুর যাচ্ছি। যাওয়ার পথে হঠাৎ করে মিঠাপুকুর উপজেলা 13 নম্বর শালটি গোপালপুর ইউনিয়নের সমিল নামক স্থানে, সেখানে পিছন থেকে একটি সাদা মাইক্রো কালো রঙের গ্লাস আমার পিছন থেকে আমার পিছু নেয় এবং আমাকে, আমি আস্তে আস্তে যাওয়ার চেষ্টা করি, মাইক্রোটিও আস্তে আস্তে যায়, আমি জোরে যাওয়ার চেষ্টা করি, সেইভাবে মাইক্রোটিও জোরে যায়। এমন তো অবস্থায় মুসলিম বাজার বিশ্ব রোডের কাছাকাছি গিয়ে একটি ইউক্যালিপটাস বাগান রয়েছে, সেই বাগান জায়গায় রাস্তার সামনে পিছনে যখন ফাঁকা দেখেই তখনই মাইক্রোবাসটি আমার মোটরসাইকেলের বা বাইকের সামনে নিয়ে এসে আমাকে ব্যারিকেড দেয়। ব্যারিকেড দিয়ে ওখান থেকে কয়েকজন 4-5 জন লোক নেমে এসে আমাকে বলে যে আপনি নাই বলে এখন তো যে না, হ্যাঁ কি হয়েছে, তাকে বলতেছে যে আপনার নামে অভিযোগ আছে, আপনাকে থানায় যেতে হবে। তা আমি বললাম যে অভিযোগ আছে, আমাকে পীরগঞ্জে অ্যারেস্ট করবে না, কিন্তু এটা তো মিঠাপুকুর, এখানে তো আমাকে অ্যারেস্ট করতে পারেন না। তো ওনারা বলতেছে যে
এটা মিঠাপুকুর পীরগঞ্জ বলে কথা নেই, আমরা সব জায়গায় অ্যারেস্ট করতে পারি। আমরা ডিবি থেকে এসেছি, চলেন আপনি গাড়িতে চলেন। আমি উঠতে দ্বিধাবোধ করছিলাম, উঠতে নারাজ হয়েছিলাম, আমি উঠতে চাইছিলাম না। ওরা আমাকে পিস্তল ঠেকিয়ে ধক্কে আমাকে মাইক্রোবাসে তুললো। তোলার পর মাইক্রোবাসে আমার কাছে মোবাইল এবং যে লার্নার বা গাড়ির কাগজপত্র ছিল, রেজিস্ট্রেশন নাম্বার সহ যে গাড়ির কাগজ ছিল আমার, সেগুলো এবং মোবাইলটি ওরা নিয়ে নিল এবং আমার চোখ বেঁধে গাড়ি রান করতে শুরু করলো। তখন বাজে 11টা, 11:15 মতো। তা যাই হোক, ওই অবস্থায় ওখান থেকে আমাকে নিয়ে গেল। গাড়ি চলতে আছে, আমার মনে হলো যে গাড়িটি সোজা উত্তরে গিয়ে পশ্চিমে মোড় নিল, অর্থাৎ মুসলিম বাজার, মিঠাপুকুর টু ফুলবাড়ি যে বিশ্ব রোডটি রয়েছে, সেই বিশ্ব রোড দিয়ে আমাকে নিয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। তো এই অবস্থায় গাড়ি চলতে চলতে আমাকে যেখানে গিয়ে নেমে দিল, তো এটা আমার ধারণা যে এটি দিনাজপুর শহর থেকে আরও কিছু দূরে, অর্থাৎ আমাকে এখানে 11টা, 11:30টার দিকে গাড়িতে তুললো। তোলার পর যেখানে আমাকে নামাই দিল, যে বাসায় আমাকে আটকে রাখলো, সেই বাসায় নামার সময় জোহরের আজান শুনতে পাইলাম। তা বোঝা গেল যে 1টা বাজে। যাই হোক, সেখানে নিয়ে গেল আমাকে ডিবির সদস্যরা। তো প্রথমে আমি আসলে ওনাদেরকে কোনোভাবেই মেনে নিতে পারছিলাম না যে এগুলো ডিবির সদস্য। তো আমি মনে করছিলাম হয়তো ছিনতাইকারী বা ডাকাত দল। সেই হিসেবে ধরার সময় আমি ওদের উপরও একটু চড়াও হয়েছিলাম, আর চড়াও হওয়ার কারণেই ওরা আমাকে পিস্তল ঠেকিয়ে গাড়িতে ধাক্কে তুলেছিল। তারপর নিয়ে গেল সেখানে। সেদিন বুধবার, একটি রুমের মধ্যে, একটি 10-12 ফিট একটি রুমের মধ্যে আমাকে আটকিয়ে রেখেছিল এবং সেই রুমটিতে অ্যাটাচ বাথরুম, ফ্যান সব কিছুই ছিল আর কি। একটি রুম, মনে হলো যে সেই বাসাটি একটি ঢালাই বাসা এবং হয়তো একতলা বাসা বা গ্রাউন্ড ফ্লোর বাসা। তো এই বাসার আশেপাশে কোনো প্রকার শোরগোল বা সাউন্ড শোনা গেল, নিরিবিলি জায়গা মনে হলো। তো আমার যেটা ধারণা যে এই জায়গাটা হয়তো দিনাজপুরের এক সাইডে কোনো একটি ছোটোখাটো বাজার এলাকায় এই বাসায়, সেখানে আমাকে নিয়ে গিয়েছিল এবং সেখানে নিয়ে যাওয়ার পর আমাকে যে রুমে রেখেছিল, সেই রুমে আমাকে দেখাশোনার দায়িত্ব এক ছেলেকে দিয়েছিল। সে কেয়ারটেকার, নাম ছিল আব্দুল কাদের। সেই আব্দুল কাদের আমার দেখাশোনার দায়িত্ব নিল, আমাকে দেখাশোনা করত। তো যাই হোক, আমি আপনাদের যে ঘটনাটি বলতেছি, এই ঘটনার কোনো ভিডিও চিত্র বা কোনো ভিডিও ক্লিপ বা কোনো প্রমাণ দেখাতে পারবো না, কারণ ডিবি পুলিশ কাউকে তুলে নিয়ে গেলে তারা কোনো প্রমাণ রাখে না বা কোনো প্রমাণ তারা দেয় না। তো এই ধরনের কোনো প্রমাণ আমি আপনাদের দেখাতে পারবো না। তবে আমি যে মিসিং হয়েছিলাম, আমি 5 দিন আমাকে ধরে রেখেছিল ওই ডিবি সদস্যরা এবং এর মধ্যে আমাকে 3 দিন নির্যাতনও করেছিল। তো যাই হোক, এই সম্পর্কে, অর্থাৎ আমি যে মিসিং হয়েছিলাম, আমার ছোট ভাই মমিন, সে থানায় ডায়েরি করেছিল, মিসিং ডায়েরি, এবং কয়েকটি পত্রিকা এবং টিভি, বিভিন্ন সোশ্যাল মিডিয়া আমাকে নিয়ে তোড়পাড় এবং অত্র এলাকার পীরগঞ্জ, মিঠাপুকুর, নবাবগঞ্জ, আশেপাশে যে উপজেলা সহ রংপুর জেলা সহ তোলপাড় উঠেছিল আমাকে নিয়ে, যে এমন একটি ছেলে হুট করে গায়েব হলো, যার তথ্য কেউ দিতে পারতেছে না। আর ইতিমধ্যে একদিন পরে আমার আত্মীয় স্বজন, ছোট ভাইরা, আমার প্রতিটি আত্মীয়র বাড়িতে আমাকে খুঁজে দেখেছে, কোথাও আমি নেই, আমার ফোন বন্ধ, সব কিছু বন্ধ। তো এই কারণে তারা মিসিং ডায়েরি করেছিল। তো মিসিং ডায়েরির পর, তো যাই হোক, আমাকে যে নিয়ে গেছিল, এর পেপার কাটিংগুলো আমি আপনাদের দেখাতে পারতেছি। অর্থাৎ অনেক পেপারে লিখেছিল, বড় বড় পেপারে, কিন্তু তার মধ্যে আমার ছোট ভাই মমিন 2টি পেপার সংরক্ষণ করে রেখেছে আমার জন্য। সেই একটি হচ্ছে বাংলাদেশ প্রতিদিন, আর অপরটি হচ্ছে
নয়া দিগন্ত, এই দুইটি পেপার সংগ্রহ করেছে। তো আমি বাংলাদেশ প্রতিদিন পেপারটি আপনাদের মাঝে একটু হেডলাইনটি বা একটু পড়ে শোনাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনবেন। এখানে হেডলাইনে বলা আছে, আপনারা এই পেপারটি দেখতে পাচ্ছেন, এখানে বলা রয়েছে রংপুরে বিএনপি নেতা নিখোঁজ। তো এখানে বলা আছে রংপুরে 4 দিন ধরে এক স্কুল শিক্ষকের সন্ধান মিলছে না। নিখোঁজ নায়েব আলী আকন্দ 40, পীরগঞ্জ উপজেলা নিধিরামপুর নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং উপজেলা বিএনপি কার্যকরী পরিষদের একজন সদস্য। সন্ধান না পাওয়ায় চরম উদ্বেগ এবং উৎকণ্ঠায় দিন কাটছে তার পরিবারের। নায়েব আলী উপজেলা ভেন্ডাবাড়ি ইউনিয়নের মহেশপুর গ্রামের আব্দুল কাইয়ুম কবিরাজের ছেলে। নায়েব আলীর সন্ধান চেয়ে তার ভাই মমিন পীরগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেছে। এ বিষয়ে জানতে চাইলে 11/6 কলাম। তো 11/6 কলাম এখানে আসলে পীরগঞ্জ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন যে শিক্ষক নায়েব আলী তার ভাই জিডি করেছে। তার সন্ধানে তৎপর অব্যাহত রয়েছে, তবে গতকাল রবিবার পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি। জিডি এবং পুলিশ সূত্রে জানা গেছে যে গত 6 সেপ্টেম্বর সকালে শিক্ষক নায়েব আলী আকন্দ তার মোটরসাইকেল নিয়ে রংপুর বিআরটিসি অফিসে যান নিবন্ধন করার জন্য, আর এ থেকে তিনি তার বাড়িতে ফেরেননি। তার মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়। নায়েব আলী আকন্দের ভাই আব্দুল মমিন জানান যে আত্মীয় স্বজনের বাড়িতে সন্ধান করা হয়েছে, কোথাও তাকে পাওয়া যায়নি। বৃদ্ধ বাবা অসুস্থ হয়ে পড়েছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম নায়েব আলী স্ত্রী মৌলুদা বেগম 8 মাসের অন্তঃসত্ত্বা মেয়ে নাইমুন্নাহার নীলা 8ম শ্রেণী এবং নুসরাত জাহান নিমু 1ম শ্রেণীতে লেখাপড়া করছে। তো এই ছিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার খবর। আর নয়া দিগন্তের খবরটি আমি আপনাদের জানাচ্ছি। এখানে দেখুন, এই যে হেডলাইনটি দেওয়া আছে যে পীরগঞ্জে স্কুল শিক্ষক নিখোঁজ। পীরগঞ্জ সংবাদদাতা, নিধিরামপুর বালিকা বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোহাম্মদ নায়েব আলী গত 6 সেপ্টেম্বর বাড়ি থেকে রংপুর যাওয়ার পথে নিখোঁজ হয়েছেন। তিনি উপজেলা ভেন্ডাবাড়ি ইউনিয়নের মহেশপুর গ্রামের আব্দুল কাইয়ুম কবিরাজের ছেলে। তার স্ত্রী মৌলুদা বেগম 7 সেপ্টেম্বর এই বিষয়ে পীরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করে। জিডি নাম্বার 277। এতে উল্লেখ করেন যে তার ব্যবহৃত মোটরসাইকেল হিরো হোন্ডা 100cc লাল রং রেজিস্ট্রেশনের কাগজপত্র আনার জন্য ওই দিন বাড়ি থেকে সকাল 9টায় রংপুরের উদ্দেশ্যে রওনা হন। আনুমানিক বেলা 3টার দিকে মৌলুদা বেগম তার এই নাম্বারে মোবাইলে কল দিলে মোবাইলটি বন্ধ পায়। এখন পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নায়েব আলী পেশায় একজন শিক্ষক এবং পল্লী চিকিৎসক ছিলেন। তার বিবাহিত জীবনে 2টি কন্যা সন্তান রয়েছে। এ ব্যাপারে পীরগঞ্জ থানার ওসি তদন্ত মোহাম্মদ আব্দুল রশিদ জানান যে শিক্ষক নায়েব আলীকে খুঁজে পাওয়ার জন্য আমরা চেষ্টা অব্যাহত রেখেছি। তো যাই হোক, এই ছিল আমার পত্রিকার প্রমাণগুলো, এবং সেই সঙ্গে তারা আমাকে সেখানে নিয়ে গিয়েছিল এই ডিবি সদস্যরা। এই ডিবি সদস্যর একজন সদস্য আমাকে সেখানে ধরে নিয়ে গিয়ে দ্বিতীয় দিনে, অর্থাৎ বৃহস্পতিবার, আমাকে বুধবারে নিয়ে গিয়ে, বুধবারে তারা রাতে আসে নাই, বৃহস্পতিবার রাতে এসে আবার আমাকে জিজ্ঞাসাবাদ এবং অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তারা আমাকে বলে যে আপনি
পীরগঞ্জের মতো জায়গা যেখানে শেখ হাসিনার শ্বশুর বাড়ি, সেখানে আপনি কেন বিএনপি করেন? ওখানে তো আপনি আওয়ামী লীগ করতে পারেন। তো আমি বললাম যে ওটা আমার ব্যক্তিগত ব্যাপার, কারণ ব্যক্তিগত ব্যাপারে আপনাদের নাক না গলায় ভালো। আর ইতিমধ্যে হয়তো আপনারা জেনে জানলে অবাক হবেন যে আমি ওখানে যাওয়ার পরদিন থেকে আব্দুল কাদের নামে যে কেয়ারটেকার ছিল আমার দেখাশোনার জন্য, ওই আব্দুল কাদের আমাকে আসলে খুবই ভালোবাসতো। তারপরেও ও আমাকে বারবার আমাকে স্যার বলেই ডাকতো, কারণ যেহেতু আমি হাই স্কুলের একজন শিক্ষক এবং একজন পল্লী চিকিৎসক। তো হাই স্কুলের শিক্ষক হিসেবে সে আমার বায়োডাটা জানে, এই কারণে সে আমাকে স্যার করে বলে, অর্থাৎ স্যার সম্বোধন করে। তো সেই কাদের আমাকে বারবার বলে, স্যার আপনাকে এই টিম ডাকবে না, মেরেই ফেলবে, কারণ এই টিম এ যাবৎ যতগুলো লোক ধরেছিল বা যতগুলো লোককে তারা অ্যাটাক করেছিল কাউকে জীবিত রাখেনি, সবাইকে মেরে ফেলেছে। অতএব আমার ধারণা যে আপনাকে এরা ছাড়বে না। তো এই ভয়টি আমার মধ্যে ঢুকিয়ে দিল। তখন থেকে আমি ওদের প্রতি আরও খুব রাগান্বিত, মানে ওদের কথায় প্রশ্ন, আমি উল্টা প্রশ্ন করি। আমি মনে করতাম যে এদের কাছে তো আমার মৌখিক হারে কোনো লাভ নেই, কারণ এরা আমাকে রাখবে না। আর এদের কাছে আমি নত স্বীকার করব না, কারণ নত স্বীকার করাটা আমার ঠিক না, কারণ আমি তো ছিলাম ন্যায় পথে। তো এই ন্যায় পথে থাকার কারণে আমি বিএনপি করি, এটাই আমার দোষ। এবং আমি একটি পোস্ট করেছিলাম টুইটার অ্যাকাউন্টে। সেই টুইটার অ্যাকাউন্টে কি পোস্ট করেছিলাম সেই সম্পর্কে আমি শেষের দিকে বর্ণনা করব। তবে এখানে আমাকে দ্বিতীয় দিন, তৃতীয় দিন এবং চতুর্থ দিন পরপর 3 দিনই জিজ্ঞাসাবাদ করে তারা, এবং যাই হোক উল্টাপাল্টা জিজ্ঞাসা করে। আর চতুর্থ দিনে যা ঘটেছিল আমার উপর, অর্থাৎ চতুর্থ দিন, অর্থাৎ শনিবার, অর্থাৎ বুধ, বৃহস্পতি, শুক্র, শনিবার রাত 9টা-10টার দিকে ওই এক অফিসার আমার কাছে আসলো আমাকে জিজ্ঞাসাবাদ করার জন্য, এবং আমাকে বলল যে আপনি ভাত খান ভাতারের গুণগান নাঙ্গের। তাই আমি বললাম কেন? তো কাছে আপনি হচ্ছে শেখ হাসিনার বেতন খান আর গুণগান খালেদার। তা আমি তখন বললাম, না, শেখ হাসিনার বাবার টাকায় আমাকে বেতন দেয় না, আমি জনগণের টাকায় বেতন পাই, এবং শেখ হাসিনা নিজেও জনগণের টাকায় বেতন পায়। এই কথা বলার সঙ্গেই এই অফিসারটি আমার উপর চড়াও হয়ে ওঠে এবং রাগ হয়ে ওঠে, বলে, এই কাদের কোথায় আছিস, একে বাদ, খাটের উপর একে একে আজকে টর্চারিং করতে হবে। এই কথা বলে আমাকে খাটের উপর হাত পা গুলো বাঁধার পর সে লাঠি দিয়ে আমার পিঠে কয়েকটা আঘাত করলো, তারপর আমার পায়ের দিকে 2-3টা আঘাত করলো। করার পর আমি তো চিল্লাচ্ছি, কিন্তু ওই চিল্লান কে শুনে? এমন একটি নিরিবিলি জায়গা যেখানে চিল্লান শোনার মতো মানুষ নাই হয়তো ওখানে। আর এমন সময় হুট করে, আসলে কথায় বলে না, রাখে আল্লাহ মারে কে, তো হুট করে আমার যে রুমে ছিলাম পাশের রুমে একটি টেলিফোন বেজে উঠলো। তা আমার মনে হলো যে ওই পাশের রুমটার অফিসাররা বসাবসি করে, ওখানে আসে যায়, কিন্তু সেখানে একটা টেলিফোন আসলো। এই টেলিফোনটার কারণে আব্দুল কাদের কিন্তু কিছুটা আমার পক্ষে ছিল, আর এই কারণে আব্দুল কাদের দৌড়ে এসে ওই অফিসারকে বলল, স্যার আপনার এমার্জেন্সি ফোন, তাড়াতাড়ি আসেন। তো সেক্ষেত্রে আমাকে আর টর্চার না করে লাঠিটা জোরে ছুঁড়ে ফেল দিয়ে ওই রুমে গেল, গিয়ে টেলিফোনটি ধরলো। হয়তো ধরার পর আর আমার কাছে সেই অফিসার আসলো না। পরে আমাকে কাদের আমার হাত পায়ের বাঁধনগুলো খুলে দিল। দেওয়াতে আমি জিজ্ঞেস করলাম কাদেরকে যে কি হয়েছে, আর কেন আসলো না? আমাকে তো আজ যে টর্চারিং শুরু করেছিল তাতে তো আমি মেরেই ফেলতো। তাই কথা যে স্যার একটি ফোন এসেছিল, সেই ফোনটি ধরার পর স্যারের মুখটা কেন শুকনো ভাব। তো যাই হোক, সেই ফোনটি হয়তো আমার কোনো ব্যক্তি জন্য এসেছিল, অর্থাৎ
আপনারা হয়তো জানেন এই ঘটনাটি আমাদের এলাকা প্রত্যেকটি লোকে জানে এবং ওই যখনই আমাকে তারা তুলে নিয়ে যায় ২-৩ দিন পর থেকে অত্র এলাকার ২-৪-১০ গ্রাম মানুষ মানুষের শোকের ছায়া হাহাকার, সবাই কান্নে দোয়া করে আমার জন্য, প্রতি মসজিদে মসজিদে আমার জন্য দোয়া হয়েছিল। আর আমি একজন পল্লী চিকিৎসক ছিলাম, গ্রামে গ্রামে চিকিৎসাও করতাম এবং শিক্ষকতাও করতাম, ফাঁকে ফাঁকে গ্রামে গ্রামে চিকিৎসাও করতাম। আর এই চিকিৎসার করার কারণে আমার একটা যথেষ্ট প্রভাব ছিল এলাকায়, যার কারণে সবাই আমাকে খুবই ভালোবাসতো। কারণ আমি তাদের দুঃখে সবসময় যে কোনো রাতে যত রাত হোক না কেন আমি তাদের ডাকে সাড়া দিতাম, গিয়ে সেখানে যদ্দূর পারি চিকিৎসা করে রোগী ভালো করার চেষ্টা করতাম। তো এই কারণে আমার একটা সেই এলাকায় যথেষ্ট ভালোবাসতো সবাই। তো যাই হোক, সেখানে আমাকে সেদিন টর্চার না করে ওখানে যে ফোনটা ছিল সেই ফোনটির কথা বলি। এই ফোনটা ছিল আমার এক সম্বন্ধী, আমার ওয়াইফের ভাই। ওনার নাম মোস্তাফিজুর রহমান। উনি একজন সেনাবাহিনীর ছোটোখাটো অফিসার ছিলেন। তিনি অফিসে একটু মন খারাপ, ওনার মোটামুটি রংপুরের জেওসির সঙ্গে একটা ক্লোজ ছিল। তো ওই জেওসি তাকে জিজ্ঞেস করলো যে আমার সম্বন্ধীটাকে জিজ্ঞেস করলো যে মোস্তাফিজ, তোমার মন খারাপ কেন? বললো, স্যার আপনাকে তো বলাই হয়নি, আমার একটা ভগ্নিপতিকে আজকে ৩-৪ দিন হচ্ছে কে বা কারা তুলে নিয়ে গেছে, আর তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সব আত্মীয়র বাড়ি বা সব জায়গায় দেখেছি। তখন জেওসি বলল, বলো কি, এ কথা আগে বলবে তো আমাক। তা আমি জানি যে এক ছেলেকে, পীরগঞ্জের এক ছেলেকে তুলে নিয়ে গেছে ডিবি, আমাকে ইনফর্ম করা হয়েছিল। কিন্তু সে কথা আগে বলবে না যে তোমার ভগ্নিপতি, তাহলে তো এই ছেলেটা যে কি করলো আল্লাহ জানে। হয়তো উনি ওই ফোনটা দিয়েছিল সেদিন, আর ফোনের কারণে আমার উপর তারা অত্যাচার বন্ধ করে দিল। তো যাই হোক, পরের দিনে আমাকে ছেড়ে দেওয়া হলো। পরের দিন অর্থাৎ ১০ সেপ্টেম্বর রোজ রবিবার সকাল ১১টা-১২টার দিকে আমাকে প্রতিদিনের মতো, অর্থাৎ প্রতিদিন আমাকে ২টা-২.৫টার দিকে একবার করে খাইতে দিত, আর সকালে একটু নাস্তা দিত, আর দুপুরে খাবার খাইতে দিত। ওগুলাই এই চিন্তা ভাবনায় আমার খাওয়া বন্ধ হয়েছিল। পরে সেদিন, যেদিন আমাকে ছাড়বে সেদিন ছিল রবিবার। এই রবিবার খাদ্য নিয়ে এসলো ১১টার দিকে। তা আমি মনে করলাম আজকে এত তাড়াতাড়ি খাদ্য, তো না, আজকে আমার কাজ সারবে, অর্থাৎ আমাকে আজ হয়তো খিলে দিলে নিয়ে গিয়ে আমাকে শেষ করে ফেলবে, আমার ধারণা। তো যাই হোক, এই অবস্থায় ওরা আমাকে খাওয়া দাওয়ার পর কাদের বলল যে আপনি স্যার গোসল টোসল করে রেডি হন, আপনাকে কোনো এক জায়গায় যাওয়া লাগবে। তখন থেকে আরও আমার মানে অনুভূতি ভোতা হয়ে গেল যে আসলে আমি আজ নাই। আল্লাহর কাছে বারবার দোয়া কালাম আমি ফরিয়াদ করতাম যে আল্লাহ আমাকে বাঁচাও এই দুশ্মনদের হাত থেকে। তো যাই হোক, আমাকে খাওয়া দাওয়ার পর ওরা একগুলো কাগজ নিয়ে এসে আমাকে বলল যে এখানে স্বাক্ষর দেন। ইংলিশ মিডিয়ামে লেখা এবং অন্য এক কাগজে দেখলাম যে মুসলেকা। যাই হোক, সেখানে আমার কয়েকটি প্রায় ১০-১৫টি স্বাক্ষর নিল। নেওয়ার পর তারা আমাকে ভালো করে পড়তেও দিল না। স্বাক্ষর নেওয়ার পর কাগজগুলো রেখে দিয়ে সে আমাকে বের হতে বলল। বের হলাম, তখন হয়তো জানা মতে আমার ১১টা, সাড়ে ১১টার মতো হবে। তো যাই হোক, ওরা আবার আমাকে সেই রুম থেকে চোখ বেঁধে গাড়িতে তুলল। গাড়িতে তোলার পর গাড়ি আবারও আসলো। আসার পর আবার ঘন্টা খানেকের মতো গাড়িটি চলল। চলার পর আনুমানিক ঘন্টা খানেক চলার পর আমার চোখের বাঁধন খুলে দিল। দেওয়ার পর আমাকে দেখিয়ে দিল যে গাড়ির সামনে গ্লাস দিয়ে দেখা যাচ্ছে যে দেখুন ওই গাড়িটি আপনি চিনতে পারেন কিনা, বাইকটি। তা আমি বললাম যে হ্যাঁ, এটা আমার বাইক। তা বলতেছে যে আপনি এখন যান, আপনাকে মুক্ত করে দেওয়া হলো। তো আমি চিন্তা করলাম যে এরা এত সহজে আমাকে কেন মুক্ত করলো? না, এরা আমাকে ক্রস ফায়ারের জন্য ছেড়ে দিল, ছেড়ে দিয়ে আবার ক্রস ফায়ার করবে, একটি মনের ধারণা থেকে গেল। এবং যাওয়ার সময় আমাকে বলল যে আপনাকে ছেড়ে দেওয়া হলো, আমাদের এখানে আপনাকে এখানে নিয়ে আসার পর আর এখানে যা যা ঘটছে এগুলো কোথাও কিছু বলার দরকার নেই। আর যদি আপনি আবার লিডার সাজেন,
অর্থাৎ আপনি বাসায় গিয়ে আবার সাংবাদিক সম্মেলন করেন বা সবাইকে জানিয়ে দেন এখানকার ঘটনা, তাহলে কিন্তু আবার আমরা আপনাকে তুলে আনবো। কারণ আপনার স্কুল, আপনার ব্যবসা প্রতিষ্ঠান এবং আপনার বাড়ির সব লোকেশন আমাদের জানা আছে। আমরা যখন তখন আপনাকে আবারও তুলে আনতে পারবো। তো যাই হোক, আমি বললাম যে ঠিক আছে, বলবো না, সমস্যা কি। তবে বলল যে আপনি যতদিন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকবে ততদিন আপনি আর কোনোদিন রাজনীতি দল বা কোনো দলের সঙ্গে সম্পৃক্ত বা কোনো প্রকার ফেসবুক বা টুইটারে কোনো প্রকার মতামত দিতে পারবেন না সরকারের বিরুদ্ধে। তাহলে আপনাকে আবার আমরা ট্র্যাক করে আবার আমরা নিয়ে আসতে পারবো যখন তখন। এই হুমকি দিয়ে আমাকে ছেড়ে দিল। তারপর ছেড়ে দেওয়ার সময় আমি দাঁড়িয়ে আছি ভয়ে। তা আমি মনে করছি যে এরা আসলে আমাকে ক্রস ফায়ার করবে, ওই কারণে আমি যাচ্ছি না, দাঁড়িয়ে আছি ওদের মুখোমুখি হয়ে। তখন দেখলাম যে আসলে মাইক্রোটা ওরা পিছনে ব্যাক করে তারপর গাড়িটি ঘুরিয়ে আবার দিনাজপুর রোডের দিকে চলে গেল। আমাকে যেখানে নামিয়ে দেওয়া হলে এই জায়গাটি হচ্ছে, ওনারা বলে দিল যে এই জায়গাটি দিনাজপুরের ফুলবাড়ি উপজেলার এই যে রাঙ্গামাটি বিডিআর ক্যাম্প, অর্থাৎ রাঙ্গামাটি বিডিআর ক্যাম্পের পাশে আমাকে তারা নামিয়ে দিল। এবং সেখান থেকে আমি দেখলাম যখন যে আসলে মাইক্রোটি তারা ব্যাক করে আবার চলে গেল দিনাজপুরের দিকে, তখন আমি মনে করলাম যে না, এখন হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে দিল। তারপর আমি আমার বাইকটি চালিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে আসতে লাগলাম। তো বাড়ির দিকে আসার সময় আমাদের এলাকায় এক ভাতিজার দেখা, সে আমার দেখা পেয়ে বাড়িতে ফোন দিল। আমি বললাম যে ফোন দেওয়ার দরকার নাই। তো যাই হোক, ইতিমধ্যে আমার যে কাগজপত্র নিয়েছিল বা আমার যে ফোন নিয়েছিল সে ফোন, সিম সব কিছু আমাকে ফেরত দিল। তবে এর মধ্যে আমাকে তৃতীয় দিনে আমাকে জিজ্ঞাসাবাদ করার পর আমার যে টুইটার অ্যাকাউন্ট ছিল সেই টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড এবং ফেসবুক অ্যাকাউন্টের ইমেল পাসওয়ার্ড নিল তারা। নেওয়ার পর আমি বাড়িতে এসে দেখি যে আমার সেই টুইটার এবং ফেসবুক আইডিতে আর ঢুকতে পারতেছি না। সেই টুইটার অ্যাকাউন্টে আমার সদস্য অর্থাৎ আমার ফলোয়ার ছিল প্রায় 10,000-এর মতো। বিরাট একটি ভাইরাল আইডি ছিল সেই টুইটার অ্যাকাউন্টে। সেই টুইটার অ্যাকাউন্টে একটি কথা লিখেছিলাম, আর এই কথার কারণে ডিবি পুলিশ আমাকে ধরে নিয়ে গিয়ে আমাকে নির্যাতন করেছিল। তো কি লেখা ছিল সেই টুইটার অ্যাকাউন্টে? সেই টুইটার অ্যাকাউন্টে লেখা ছিল যে আমি বলেছিলাম, অর্থাৎ আমি একটি টুইটারে আরেকটি পোস্টে দেখেছিলাম যে পোস্টটি করেছিল এসকে সিংহাকে যখন দেশ থেকে বের করে দেওয়া হয়, সে আমেরিকা বা লন্ডনে কোন দেশ যেন গিয়েছিল, সেখানে গিয়ে একটা পোস্ট করেছিল তার টুইটার অ্যাকাউন্টে। সেখানে বলা হয়েছিল যে শেখ হাসিনা সম্পর্কে বিস্তারিত বলা হয়েছিল। তো সেই শেখ হাসিনার বিরুদ্ধে সেখানে একটি পোস্ট করা হয়েছিল এবং সেটাতে শেখ হাসিনার দুর্নাম এবং খালেদা জিয়ার সুনাম সম্পর্কে বলা হয়েছিল। তো সেটার ভিত্তির উপর আমি একটি লেখা লিখেছিলাম যে শেখ হাসিনা রাজাকার। আর এই শেখ হাসিনা রাজাকার কেন? অর্থাৎ 1971 সালে বাংলাদেশে যখন যুদ্ধ হয়, সেটা আমরা ইতিহাসে দেখেছি। তখন হয়তো আমার জন্মই হয়নি, যুদ্ধের 4-5 বছর পরে আমার জন্ম। তো সেই যুদ্ধের সময়ে শেখ হাসিনা যুবতী ছিল। সে যুবতী থাকা অবস্থায় তাকে দেশে যুদ্ধ করা লাগতো। যুদ্ধ করলেই সে মুক্তিযোদ্ধা হয়ে যেত, কিন্তু সে জীবনের ভয়ে পালিয়েছিল তার ভারতে। তো অতএব সেই কারণে তাকে রাজাকার বলা হয়েছিল। তো এই পোস্টটি দেওয়ার ফলে আমাকে আমার প্রতিটি খুনে গত 3 মাস থেকে আমার উপর নজরদারি শুরু করে তথ্য মন্ত্রণালয়, এবং সেই তথ্য মন্ত্রণালয় নজরদারির ফলে আমাকে ধরে নিয়ে যায় তারা, এবং ধরে নিয়ে গিয়ে আমাকে ওখানে তৃতীয় দিনে আমাকে জিজ্ঞাসাবাদ করে এবং আমি ওনাদেরকে জিজ্ঞাসা করি যে আমাকে কেন ধরে আনা হয়েছে।
তো ওনারা বলে যে আপনি অনলাইনে বিরাট একটি লিডার। অনলাইনে আপনি যে লেখা লিখেছেন তা অন্য কোনো বড়, বড় লিডারেরাও ওভাবে লিখতে পারে না। আপনার কলজা কত বড়? এইভাবে আমাকে হুমকি দেয়। তো আমি ব্যাপারটা আসলে ওরকম ভাবিনি যে এই টুইটার অ্যাকাউন্টে লিখলে হয়তো এটি এরা দেখবে না। কিন্তু সেটি দেখে আমাকে ট্র্যাক করে আমার নজর দিয়ে ৩ মাস ধরে আমার পেছনে ঘুরে তারপর একদিন আমাকে তুলে নিয়ে আসলো। তো যাই হোক ওরা আমাকে বলল যে আপনি অনলাইনে বিরাট বড় নেতা এবং অনলাইন আইনে, তো অনলাইন আইনে অর্থাৎ তথ্য প্রযুক্তি আইনে আপনাকে অ্যারেস্টটা দেখানো হয়েছে। একথা ওনারা বলল। তো এই বলে তারপর যাই হোক আমি তারপর আটকিলাম কোথায়? আমি বাড়িতে আসতেছি। মোটরসাইকেল নিয়ে বাড়িতে আসতে প্রায় বিকেল এবং ইতিমধ্যে আমার আসার খবর শুনি পীরগঞ্জ উপজেলা আ আ ভারপ্রাপ্ত অ তদন্ত ওসি অর্থাৎ তদন্ত ওসি হারুনুর রশিদ তিনি অবশ্য ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়িতে বসেই রয়েছিল আমার জন্য অর্থাৎ আমার সাক্ষাৎকার নেওয়ার জন্য বা আমার কাছে জবানবন্দি নেওয়ার জন্য। তো আমি বাড়িতে আসলাম বিকেলে। তো আসতে সেখান থেকে আমাকে কয়েকজন পীরগঞ্জ ভেন্ডাবাড়ি পুলিশ ফাঁড়ির এসআই এবং আমাদের তৎকালীন চেয়ারম্যান ছিল রবিউল ইসলাম। ওরা আমাকে নিয়ে আসলো থানায়। নিয়ে এসে সেখানে জবানবন্দিতে আমি সঠিক কথা বলতে পারতেছি না। কারণ আমি যে আমার হাত পা বাঁধা অর্থাৎ এই বাকশালের আমলে আসলে আমার কিছুই বলা যাবে না। এখন যা বলেছি তা আগে ভুল করেছি। আমার জীবন বিপন্ন হয়ে গেছিল। আর যাই হোক আল্লাহ আমাকে বাঁচাবার জন্য ফিরে আসতে পেরেছি। আর এই কারণে আমি সত্য কথাটি বলতে পারিনি। কিন্তু হারুনুর রশিদ ওসি স্যার একটু যথেষ্ট চালাক ছিল। উনি আমার মনের ভাবটা বুঝতে পেরে রুম থেকে সবাইকে বের করে দিল। দেওয়ার পর উনি আমার কাছ থেকে আসল ঘটনাটি শুনল। আমি ঘটনাটি একটু বললাম। তাতে উনি বলল যে, "আপনি যেভাবে বলতেছেন ওটা কেউই বিশ্বাস করবে না। কারণ ওটা ওরা ওভাবে ধরে নেয়নি।" এখন আমি বললাম যে, "আমার আসলে মাথা ঠিক নেই। এখানে আমি কি মানে আমি কি স্ট্যাটাস দিব? একটু আমাকে পরামর্শ দিন। আমার মাথা ঠিক নেই। কয়েক রাত থেকে ঘুম নেই, খাওয়া নেই। এই কারণে আমি খুবই ক্লান্ত। আমার ব্রেন কাজ করতেছে না।" তখন উনি আমাকে একটি পরামর্শ দিয়েছিল যে, "এখান থেকে আপনার এই স্ট্যাটাসটি দিবেন আপনি।" অর্থাৎ উনি আমাকে শিখাই দিলা যে আপনি বলবেন যে আমি এক আত্মীয়র বাড়িতে গেছিলাম। সেখানে গিয়ে আমার ফোনটি পানিতে পড়েছিল। পড়ার পর ফোনটি একবারে ডেড হয়ে গিয়েছিল। যার কারণে সেই ফোনের নাম্বার গুলো দেখতে পারিনি বা বাড়িতে কল দিতে পারিনি বা আমার নাম্বার মনে ছিল না। কোনো নাম্বারই আমার মনে ছিল না। কারণ আজকাল তো ফোনে সবকিছু সেভ করা থাকে। ওই কারণে নাম্বার মনে রাখার দরকার পড়ে না। সেই কারণে আমি বাড়িতে ৫ দিন ধরে যোগাযোগ করতে পারিনি। আর অনেকদিন পর আজকে আমিও একটু অসুস্থ ছিলাম। যাই হোক সুস্থ হয়ে আবার বাড়িতে ফিরে আসলাম। আত্মীয়ের বাড়িতে গিয়ে একটু অসুস্থ ছিলাম। তো এই পরামর্শ দিল। তো এই পরামর্শের ফলে এই স্ট্যাটাসটি আমি দিলাম এবং ওসি আরো কয়েকজন সাংবাদিক আমার স্ট্যাটাসটি রেকর্ড করে নিল। তারপর ওখানে আমরা আমার ছোট ভাই যে জিডি করেছিল সেই জিডিটি আমরা তুলে নিলাম। নেওয়ার পর আমি বাড়িতে আসলাম। আমি বিএনপি করতাম অর্থাৎ জাতীয়তাবাদী দল বিএনপি করতাম এবং বিএনপির উপজেলা কার্যকরী সদস্য একজন ছিলাম। তো সেটির কারণে আমার আমার টুইটারে অবশ্য সরকারের বিরুদ্ধে লিখছিলাম। তাছাড়া আমি ফেসবুকেও খুব লেখি। সরকারকে ডাইরেক্ট আমি মেনশন করে গালি দিতাম এবং তার বিরুদ্ধে লেখালেখি করতাম। এটা কিন্তু সবাই জানতো। তো যাই হোক এতে আমার অনেক বন্ধু-বান্ধব মনে করেছিল যে তোকে কোনদিন যে তুলে নিয়ে যায়। তুই এরকম লেখালেখি করিস না এবং আমার যে সেনাবাহিনীর অফিসার যে সমন দিদি সেও আমাকে বলেছিল, "এভাবে লেখিস না। এখন দিনকাল খারাপ।" তারপরেও আমার লেখা থামা ছিল না। তো যাই হোক আমাকে ছেড়ে দেওয়ার পর এখানে আমাদের স্থানীয় যে আওয়ামী লীগ নেতারা ছিল তারা হয়তো আমাকে ধরার ব্যাপারে সহযোগিতা করেছে। সেটি আমি একদিন জিজ্ঞেস করেছিলাম ওদের। তো ওরা বলছিল তো অবশ্যই স্থানীয় আওয়ামী লীগেরা হয়তো সহযোগিতা করেছে। সেটি কিন্তু আমাকে ক্লিয়ার বলে না। তবে বোঝা যায় ভাবে যে এরা সহযোগিতা করেছিল। তো আবার আমাকে যখন ছেড়ে দিল, দেওয়ার পর ওরা সেই ১২ই সেপ্টেম্বর
রোজ মঙ্গলবার ভেন্ডাবাড়ি হাটের দিন। তো সেই 12ই সেপ্টেম্বর রোজ মঙ্গলবার ভেন্ডাবাড়ি হাটের দিন আমার বিরুদ্ধে তারা, অর্থাৎ ভেন্ডাবাড়ি স্থানীয় আওয়ামী লীগ আমার বিরুদ্ধে একটি নারী কেলেঙ্কারির মিটিং করে এবং এই মিটিংয়ে আমাকে নারী কেলেঙ্কারির অপবাদ দেয়। অর্থাৎ তারাই আমাকে ডিবি হাতে তুলে দিয়ে আবার তারাই আমাকে সেই নারী কেলেঙ্কারির একটি অপবাদ দেয়। অথচ আমাদের এলাকায় প্রত্যেকটি লোক কেউ বলতে পারবে না আমি স্টুডেন্ট অবস্থায় কোনো নারী কেলেঙ্কারি আছে, রেকর্ড আছে। আর এখন তো আমার মেয়ে প্রায় বিয়ের মতো হয়েছে, আর এই অবস্থায় আমি মেয়ে নিয়ে নাকি স্বপ্নপুরীতে ছিলাম, এটি ওরা আমার সম্বন্ধে দুর্নাম রটাচ্ছিল। এটার মূল কারণ হচ্ছে যে একে তো মেরে ফেলার কথা, ওরা মনে করেছিল যে একে তো মেরেই ফেলবে, কিন্তু একে কেন ছেড়ে দিল? আর এই ছেড়ে দিল যেহেতু যেন এই বিএনপির দলে আর কোনোদিন ভিড়তে না পারে, এই জন্য তারা একটি নারী কেলেঙ্কারির দুর্নাম রটাচ্ছিল, যাতে বিএনপির অঙ্গ সংগঠন একে না নেয়, একে দল থেকে সাসপেন্ড করে। এই জন্য তারা একটা হাটের দিনে ভেন্ডাবাড়িতে একটি বিরাট মিটিং করে এবং সেই মিটিংটি সরাসরি আমি শুনি, কে কি বলেছিল সব আমার জানা আছে এবং রেকর্ড আছে। আরেকটি ঘটনা বলি যে আমাকে পুলিশ এখানে ছেড়ে দেওয়ার পরেও বাড়িতে গিয়েছিলাম। এখানে বাড়িতে গিয়ে আবার রাতে সেই ওসি আমাকে ফোন দিল যে আপনি একটু লুকাই থাকেন, আমাদের পুলিশকে আওয়ামী লীগের ছেলেরা খুব চাপাচ্ছে, আপনাকে আবার ধরে নিয়ে এসে জেলে পুরাতে। তো আমি বললাম যে আসুক, নিয়ে যাক, সমস্যা কি? আমি তো বিরাট একটি নির্যাতনের হাত থেকে বেঁচেছি, এখন জেলে থাকবো, হয়তো জেলে ভালোই থাকবো, কিন্তু জীবনের নিরাপত্তা আছে জেলে, কিন্তু ওখানে জীবনের নিরাপত্তা ছিল না। তো যাই হোক, আমি বললাম যে পুলিশ পাঠিয়ে দেন, সমস্যা কি, অ্যারেস্ট করুক, আমি ওগুলো আর ভয় আমার মধ্যে নেই। তো যাই হোক, আওয়ামী লীগের ছেলেরা বলতেছে কেন ছেড়ে দেওয়া হলো, ওকে নিয়ে এসে আবার অ্যারেস্ট করেন, ও মেয়ে নিয়ে গেছিল, এই ধরনের। তখন ওখানকার ইনচার্জ বলেছিল যে ও কাকে নিয়ে, কোন মেয়ে নিয়ে গেল, সেই মেয়ের জবানবন্দি দেন, আমি ওকে অ্যারেস্ট করে নিয়ে আসতেছি। সেই মেয়ে যদি স্ট্যাটাস দেয় যে হ্যাঁ আমাকে নিয়ে গিয়েছিল, তাহলে বা আপনার কে নিয়ে গিয়েছিল, কাকে নিয়ে গেছিল, নিয়ে আসেন, আমি জবানবন্দি দেন, আমি ওকে নিয়ে আসতেছি। কিন্তু তারা নিয়ে আসে নাই। তো এই অবস্থায় থেকে গেল। এখন আমি আপনাদের আরেকটি ঘটনা বলি যে আমাকে 5 দিন রাখার পর ডিবি পুলিশ ছেড়ে দিল। দেওয়ার পর এদিক আমি যখন ছিলাম না, আমি শুনেছি যে আমাদের বাড়িতে বিএনপির তৎকালীন সভাপতি জনাব সাইফুল ইসলাম ভাই, উনি ওনার নেতাকর্মী সহ আমার বাড়িতে আমার স্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছে। এই জন্য আমি ওনাকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর নেতাকর্মীদেরও ধন্যবাদ জানাই, কারণ আমার দুঃখের দিনে তারা এসেছিল। কিন্তু আমাকে যখন ছেড়ে দিল, আমাকে আসার পর আমি যে স্ট্যাটাস দিয়েছিলাম, এই স্ট্যাটাসে হয়তো ওনারা মন খারাপ করেছে যে এগুলো হয়তো কারসাজি, কিন্তু কোনো কারসাজি নয়। আমি আজকে ক্লিয়ারলি বলতেছি যে ওর মধ্যে কোনো প্রকার কারসাজি নেই। আপনারা তো অবশ্যই জানেন যে এই বাকশালের আমলে আমাদের মুখ খোলা কঠিন অবস্থা, আর আমি অরিজিনাল কথাগুলো বললে আবার আমার ডিবি তুলে নিয়ে যেত, সেই হুমকিটি আমাকে কিন্তু ইতিমধ্যে দিয়েছিল। তো সেই কারণে আমি আমার সত্য কথাটি পুলিশকেও দিতে পারিনি। এবার পুলিশের সঙ্গে, সেই পুলিশের ওসির সঙ্গে আমি জিনিসটা একটু শেয়ার করেছিলাম। তা যাই হোক সেখানে আমি বিস্তারিত বলতে পারিনি। আর ওই ওসি আপনাকে কি বলছে না বলছে জানি না, একটু ভুল বুঝে আমাকে আমার সঙ্গে সাক্ষাৎ করা পর্যন্ত হয়নি। অর্থাৎ বিএনপি দলের যে কোনো নেতাকর্মী আমার সঙ্গে, আমি আসার পর আমার সঙ্গে তারা সাক্ষাৎ করা পর্যন্ত এসেনি, সাক্ষাৎও করেনি। এমনি সৌন্দর্যমূলক বা আমাকে সান্ত্বনামূলক সাক্ষাৎ করবে তাও তারা করেনি। অথচ এখানকার পীরগঞ্জ উপজেলার সাবেক সংসদ সদস্য নূর মোহাম্মদ মণ্ডল চাচা, সে আমাকে ফোন দিয়ে আমার ঘটনা জানতে চেয়েছিল, কিন্তু আমি না বলে তাকে অন্যভাবে বলেছিলাম। তারপরেও সে আমাকে বলছিল একটু সতর্ক থাকো, খুব সুন্দরভাবে সতর্ক থাকো, কারণ দিনকাল খারাপ,
এভাবে একটু সেইভাবে থাকো। সে আমাকে পরামর্শ দিল। অথচ আমার যার জন্য আমি করি চুরি সে বলে চোর। কথায় বলে না? আমি এই সাইফুল ভাইয়ের প্রতিটা মিটিংয়ে যেতাম এবং সেখানকার প্রতিটা ভিডিও আপলোড করতাম টুইটার প্লাস ফেসবুকে সবসময়। আর এই জন্য বিএনপি যত অঙ্গ সংগঠন বাংলাদেশ বিভিন্ন দেশে রয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করত। যেমন স্পেন, ইংল্যান্ড, আমেরিকা বিভিন্ন জায়গায় কিছু কিছু বন্ধু মানে বিএনপির যারা কর্মী বা বিএনপির যারা লোক ছিল তারা আমার সঙ্গে ফোনে কথা বলতো, যোগাযোগ করতো সব সময়। কারণ আমি এই সভাপতির যাবতীয় ভিডিওগুলো নিয়মিত আপলোড করতাম এবং ফেসবুকে সবসময় প্রতিবাদ করতাম এই বাকশাল সরকার, এই আওয়ামী লীগ সরকার, এই ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে। কিন্তু এই সবসময় এগুলো করতাম। আর তাদের জন্য এত কিছু করে তাদের জন্য আমাকে ডিবি তুলে নিয়ে গিয়ে নির্যাতন করলো, অথচ তারা আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎটিও করলো না। এই জন্য আমার খুবই মন খারাপ। আর তারপরেও আমার বিরুদ্ধে তারা একটি মিটিং করেছিল নারী নির্যাতনের এবং এই মিটিংটির প্রতিবাদ হিসেবে আমি একটি প্রতিবাদ সভার কথা বলছিলাম আমাদের সম্মানিত রংপুর জেলার সভাপতি সাইফুল ইসলাম ভাইকে, কিন্তু উনি কোনো প্রকার সাড়া দেয়নি। পরে ফোন দিলাম আর ফোন উনি ধরল না, অর্থাৎ উনি বলল যে সহসভাপতিকে বলো, পীরগঞ্জের সহসভাপতি কে বলো। সহসভাপতি বললাম, উনি বলে যে সাইফুল ভাইক বলো। তো এই যে এই ঘটনায় ধাক্কাধাক্কি, এরা ধাক্কাধাক্কি শুরু করলো, যার কারণে প্রতিবাদ সভাটি দিলে অথচ আমার মান সম্মান নষ্ট হতো না। কারণ আমি এমন এক পর্যায়ে চলে গেছি, আমি একজন শিক্ষক, একজন পল্লী চিকিৎসক এবং আমার মেয়ে প্রায় বিয়ার বয়স হয়েছে। এই টাইমে আমার এই দুর্নামটি আমার ব্যক্তিগত জীবনেও অনেক সমস্যার সৃষ্টি করবে বা করেছে। কিন্তু তারা এসে যদি আমার সঙ্গে একটু প্রতিবাদ সভার আয়োজন করত এবং প্রতিবাদ সভার যাবতীয় খরচ আমি দিতে চেয়েছিলাম, শুধু ওনাদেরকে থাকতে বলছিলাম, কিন্তু ওনারা কোনো প্রকার সায় দেয়নি এবং আমার সঙ্গে সৌজন্য সাক্ষাৎটিও পর্যন্ত করেনি। তো যাই হোক, আসলে নেতার একটু বৈশিষ্ট্য থাকা দরকার। আমি হাজার হলেও তো সাধারণ লোক নয়, আমি তো দলের একজন ছিলাম। তো দলের লোক হিসেবে অন্তত সৌজন্য সাক্ষাৎ তারা করা দরকার, কিন্তু তারা সৌজন্য সাক্ষাৎ করেনি। আমি নিজেও তাদের সঙ্গে ফোনে যোগাযোগ করে দেখা করে আসল ঘটনাটা ব্যক্তিগতভাবে বলার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু তারা কোনো প্রকার সায় দেয়নি, তারা দেখা করেনি, তারা আমাকে অবজ্ঞা করেছে, অবহেলা করেছে। আসলে এই কি তার পরিণতি? আমি যে দলের জন্য অনেক চড়াই উতরাই পেরিয়ে অনেক কষ্ট করে, অনেক সময় লস করে, অনেক অর্থ লস করে পেছনে ছিলাম, আর সেই দল আমাকে এই অনুদান দিল। তখন থেকে ওই দল আর করতাম না, তবে এখন হিসেবে আমি বিএনপির সমর্থক হিসেবে আছি। তো বন্ধুরা, যাই হোক, যে এই কষ্টের ঘটনাগুলো অবশ্যই আপনারা শেয়ার করে সবাইকে জানিয়ে দেবেন। এই ভিডিওটি যেন ভাইরাল হয়ে যায়, সারা বিশ্বে জানুক যে একজন গ্রামের সাধারণ ছোট্ট পদের একটা ছেলে, ছোট্ট একজন সাধারণ মানুষকেও শেখ হাসিনা তার নির্যাতনের সেল থেকে ছেড়ে দেয়নি বা রেহাই দেয়নি। তো যাই হোক, এই ঘটনাটি আসলে আমার জীবনে ঘটে যাওয়া, এই ঘটনাটি আমি কোনো দিন ভুলব না, সারা জীবনের জন্য ভুলব না। তবে একটি কথা বলি যে ওখান থেকে আসার পর এই ঘটনাটি আমার নিজের আত্মীয়র মধ্যেই শুধু শেয়ার করেছিলাম মূল ব্যাপারটি, আর অন্য কাউকে বলতে সাহস পাইনি, কারণ কাকে বললে কি হয়। তবে আমি একজন বিশ্বস্ত সাংবাদিক পেয়েছিলাম, তাকে আমি প্রাণ ভরে সম্মান করি, শ্রদ্ধা করি এবং তাকে আজকে আমি স্মরণ করছি এবং তাকে অনেক দিন ধরে স্মরণ করছি। সে হচ্ছে সাংবাদিক বখতিয়ার ভাই, ওনার বাড়ি ওই গুজ্জিপাড়া এলাকায়। যাই হোক, ওই বখতিয়ার ভাইকে আমি
আমার পুরা ঘটনাটি বৃত্তান্ত বলেছিলাম। তো উনি বলেছিল যে ব্যাপারটি ডায়েরিতে লিখে রাখেন। আসলে ব্যাপারটি নিয়ে আমি মর্মাহত। তবে আমি উনাকে রিকোয়েস্ট করেছিলাম যে, "ভাই আপনি এই ঘটনাটি পত্রিকায় লেখালেখি করবেন না। প্লিজ দয়া করে এই আওয়ামী লীগের আমলে এটি আপনি লিখবেন না।" আর উনি আমার কথা রেখেছে, অর্থাৎ গত ৭ বছরে তিনি এই আমার ঘটনাটি, আমার জীবন বৃত্তান্তটি সে পত্রিকায় দেয় নাই। এজন্য আবারও তাকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তো যাই হোক, বখতিয়ার ভাই অনেক ভালো একটি লোক। আমার খুবই ভালো লাগে এবং একসঙ্গে আমরা বিএনপি করতাম। খুবই একটু সাদাসিধা আমার মতোই লোক। তো যাই হোক, এমন তো অবস্থায় আমার কাহিনীটি আপনাদের কেমন লাগলো? আর ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন ভিডিওটিতে। আর ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন বন্ধু-বান্ধবদের মধ্যে। ভিডিওটি ভাইরাল করে দিবেন সব জায়গায়। তো যাতে মানুষ যেন জানে যে এমন নিকৃষ্ট সরকার পৃথিবীতে আমরা দেখিনি, যে বড় বড় নেতাকর্মী তো তারা ধরে গুম করেছে, আয়নাঘরে রেখেছে, খুন করেছে। আর সামান্য একজন গ্রামের সাধারণ লোককেও সে নির্যাতনের হাত থেকে রেহাই দেয়নি। তাকে নির্যাতন করেছিল। তো বন্ধুরা, আসলে দেখুন যে সরকার আসলে কি ধরনের সে ফ্যাসিস্ট সরকার, সে জুলুমবাজ সরকার এবং সে জুলুমের উপর চালিয়েছে। তো এমন একটি সরকার দেখুন আমাদের দেশে কত বেকারত্বের হার বেড়ে গেছে। আর সে ইন্ডিয়া থেকে ৮০,০০০ পুলিশ নিয়ে এসে নিয়োগ দিয়েছে। বাংলাদেশের বেকারত্বের হার আরও বেড়ে দিয়েছে। তো দেখুন, আসলে এমন বাকশাল সরকার পৃথিবীতে কেউ দেখেননি, আর যে ভবিষ্যতেও দেখবে কিনা আল্লাহ জানে। তো যাই হোক, এমন একটি সরকার এসেছে। আমরা আশা করব দেশটি এখন আমাদের দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়ে গেল। এবং স্বাধীন হওয়ার পর আমি কিন্তু ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলাম যে ৫ই আগস্ট বিজয় দিবস হিসেবে ঘোষণা করা হোক। আর বিশেষ করে আমাদের এলাকা রংপুরের আবু সাইদ যে শহীদ হয়েছে, এই সারা বিশ্বে রেকর্ড করেছে এবং সারা বিশ্ববাসীকে তার দুর্দান্ত সাহস, সৎ সাহস পরীক্ষা, সৎ সাহসিকতার পরিচয় দিয়ে দেশটাকে দ্বিতীয়বারের মতো স্বাধীন করতে সমর্থ হয়েছে ছাত্র কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্ররা। তো যাই হোক, এই কোটা বিরোধী আন্দোলনকারী ছাত্রদের সঙ্গে আমিও ছিলাম। আমাদের এলাকায় প্রতিবাদ হয়েছে, মিটিং হয়েছে, অসহযোগ আন্দোলন পালন করেছি, এমন আমরা আনন্দ মিছিলও করেছি। সব সময় আমি ছিলাম এবং আমার নায়েব আলী বিডি ব্লগ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ ভিডিওগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে তো আমি তাদের সঙ্গে নিরপেক্ষভাবে ছাত্রদের অভিভাবক হিসেবে তাদের সঙ্গে সবসময় ছিলাম। তাদের প্রতিটা জিনিস ভিডিও আমি সবসময় মিডিয়া আপলোড করতাম। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি অনেক বড় হয়ে গেল। তো যাই হোক, এর মধ্যে যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে বা আমার ভাষাগত কোনো ভুল হয়ে থাকে তো অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। এবং যাবার আগে আবারও আপনাদের রিকোয়েস্ট করছি, হাত জোর করছি, অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং পুরা ভিডিওটি শুনবেন। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।